বড় ধরনের হামলা ও সহিংসতার আশঙ্কা করছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো। শিক্ষা প্রতিষ্ঠানের পর তৈরি পোশাক কারখানায় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন কারখানা কর্মী। জাপার সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়েছে সন্ত্রাসীরা। রাজধানীতে পুলিশের উপর আক্রমণ করেছে কিশোরগঞ্জ। দুর্গাপূজার আয়োজন শুরু হতে না হতেই গাইবান্ধায় প্রতিমাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চলমান মব সন্ত্রাসের মধ্যে সংঘাতময় দেশে এসব ঘটনায় তৈরি হয়েছে নতুন উদ্বেগ। আবার ডাকসু নির্বাচন ঘিরে অনিশ্চয়তা এবং এক নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। একের পর এক এমন রক্তক্ষয়ী ও সহিংসতার ঘটনার মধ্যে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সেফ এক্সিটের চিন্তা করছেন, পরিকল্পনা করছেন, তিনি কিভাবে যেতে পারেন, যাওয়ার পথটা কেমন হতে পারে, এগুলো নিয়ে হতেই পারে। আসলে এরকম একটা সময় এমনটা হতে পারে যে তিনি সেফ এক্সিটের জন্য ভারত সরকারের সাহায্য চেয়েছেন। কারণ ফ্রান্সে যেতে চাচ্ছেন, সেখানে নাকি তিনি যেতে পারছেন না, আরো দুই এক জায়গাতে যেতে চাচ্ছেন, তিনি যেতে পারছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের যে অবস্থাটা, এটা যদি দেখার মেশিন থাকতো, আমার মনে হয় যে ওনার চেহারা মাঝে মাঝে যখন দেখি বা ধরেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে উনি যখন বৈঠক করেন, অনেকটা অসহায়ত্ব ওনার চেহারায় ফুটে ওঠে। সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি তার টুইটার অ্যাকাউন্টে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে বর্তমান সরকার লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুর আলম পান্নার সহ যে 15 জনকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়টি আলোচনা অনুষ্ঠানে গ্রেপ্তার করেছে। এটা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকার লঙ্ঘন। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজ এটা কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি তার টুইটার অ্যাকাউন্টে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে বর্তমান সরকার লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুর আলম পান্নার সহ যে 15 জনকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়টি আলোচনা অনুষ্ঠানে গ্রেপ্তার করেছে। এটা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকার লঙ্ঘন। এবং তিনি বলেছেন যে এতে সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো এবং তিনি কিছু যুক্তিও দেখিয়েছেন। কিন্তু সেই যুক্তিতে যাওয়ার আগে আমি একটু সংক্ষেপে আলোচনা করি যে ডেভিড বার্গম্যানকে। ডেভিড বার্গম্যান একজন ব্রিটিশ বংশোদ্ভূত সাংবাদিক এবং উনি হচ্ছেন আমাদের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের জামাতা এবং কামাল হোসেনের মেয়ে সারা হোসেনের স্বামী। এবং এই ডেভিড বার্গম্যান তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তিনি নেত্র নিউজের এডিটর ছিলেন। নেত্র নিউজের এডিটর ইন চিফ হলেন তাসনিম খলিল এবং ডেভিড বার্গম্যান ছিলেন এডিটর। এবং ডেভিড বার্গম্যান আল জাজিরা থেকে প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান যে রিপোর্ট দেখিয়েছে যে কিভাবে শেখ হাসিনা এবং তার সেনাপ্রধান জেনারেল আজিজ মিলে অনেক বেআইনি কাজকর্ম করেছে এবং তৎকালীন সময়ে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান গোটা আলোড়ন সৃষ্টি করেছিল। এবং তারপরে আয়নাঘর, তারপরে আরো বিভিন্ন রিপোর্ট, এইসবে তিনি সহায়তা করেছেন। এবং এবং শেখ হাসিনা যে প্রহসনমূলক বিচারের মাধ্যমে জামাত ইসলামী তাদের ফাঁসি দিয়েছে এবং এই বিচারটা যে সঠিকভাবে সম্পন্ন হয়নি এটাও তিনি বলেছেন এবং একাধিকবার বলেছেন। এবং এই কারণেই হাসিনা সরকার তার ভিসা বন্ধ করে দিয়েছিল। তিনি বাংলাদেশে যেতে পারতেন না, কিন্তু বাংলাদেশে তার শ্বশুরালয় তার যেতে হয়। এখন তাকেও ভিসা দেয় না বাংলাদেশ যেতে, বা তার স্ত্রীকেও ভিসা দেয় না লন্ডনে আসতে। সুতরাং পরে একটা সময় তিনি বাধ্য হয়ে নেত্র নিউজ ত্যাগ করেন এবং সরকারের বিরুদ্ধে লেখালেখি বন্ধ করেন। তারপরে তাকে বাংলাদেশে যাওয়ার জন্য হাসিনা সরকার ভিসা দেয়, তিনি যান। তো অনেক বড় সাংবাদিক, কোনো সন্দেহ নাই ডেভিড বার্গম্যান। তো সেই ডেভিড বার্গম্যান সবসময় সত্যের পক্ষে, মানবাধিকারের পক্ষে, কল্যাণের পক্ষে তিনি লিখেছেন। যেই আওয়ামী লীগ তার উপর এত অন্যায় করেছে, সেই তিনি এখন আওয়ামী লীগের মানবাধিকারের পক্ষে লিখছেন। একজন সৎ সাংবাদিক, কোনো সন্দেহ নাই। তো তিনি তার টুইটারে যে পোস্ট দিয়েছেন, ইংলিশে দিয়েছেন, সেটার বাংলা তর্জমা করলে যা দাঁড়ায়, মঞ্চ 71 যে সভা ডেকেছে সেই সভাকে মোকাবেলা করার জন্য লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন, সাংবাদিক পান্নার সহ যেই 15 জনকে পুলিশ গ্রেপ্তার করলো, এই গ্রেপ্তারের সিদ্ধান্তটা আসলে সরকারের কোন পর্যায় থেকে নেওয়া হয়েছে তা আমি জানি না। এবং কেন সরকার মনে করলো যে আওয়ামী লীগের প্রাক্তন রাজনীতিবিদ
লতিফ সিদ্দিকী সহ এর আয়োজক অংশগ্রহণকারীদের মধ্যে 15 জনকে গ্রেপ্তার করাই হচ্ছে সঠিক ডিসিশন, এটাও আমার বোধগম্য নয়। তবে সরকারের ভিতরে এই সিদ্ধান্ত যে নিয়ে থাকুক তা অবশ্যই সরকারের এবং দেশের স্বার্থের জন্য ভালো নয়। ওই সভায় বক্তারা যা যা বলেছিল তার সাথে আপনি একমত বা দ্বিমত পোষণ করতে পারেন, এবং নিঃসন্দেহে এই সভায় কিছু কিছু লোক এমন কিছু কথা বলেছে যে বর্তমান বাংলাদেশে কিছু কিছু রাজনৈতিক দলের কাছে এই কথাটা উস্কানিমূলক মনে হতে পারে। কিন্তু এটা তো স্পষ্ট যে আটককৃত এই 16 জন ব্যক্তি তারা এর সভায় অংশ নিয়ে কোনো ফৌজদারি অপরাধ করেননি। এই সরকার এবং পুলিশ যদি তারা এই দেশকে নতুন করে গড়ে তুলতে চায় তবে তাদের বুঝতে হবে যে রাজনৈতিক সুবিধার জন্য মানুষকে গ্রেপ্তার করা এবং তাদের মানবাধিকার হরণ করা কোনো যুক্তিসঙ্গত কারণ নয়। আওয়ামী লীগের অধীনে এত কিছু ভুল হবার পিছনে মূলত এই দৃষ্টিভঙ্গিটাই ছিল, এবং আজকের বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই মূল দৃষ্টিভঙ্গিটাই এখনো জীবন্ত এবং ভালোভাবে বেঁচে আছে। একটু ভিন্নমত হলেই তাকে গ্রেপ্তার করতে হবে, জেলে ভরতে হবে, এটা হচ্ছে ঠিক আওয়ামী লীগের ফ্যাসিবাদের মতো, এবং এই সরকারের মধ্যেও এই মনোভাবটা খুব ভালোভাবে বেঁচে আছে। এবং এই 16 জনকে গ্রেপ্তারের পিছনে সেই একই দৃষ্টিভঙ্গি কাজ করতেছে যে দৃষ্টিভঙ্গি হাসিনা সরকার পোষণ করত। এবং পুলিশ যে এই 16 জনকে গ্রেপ্তার করলো, এই গ্রেপ্তার প্রক্রিয়াটা ভুল ছিল শুধু তাই নয়, বরং এই যে এটা মব সৃষ্টি করে যেই সব মানুষজন এসে লতিফ সিদ্দিকী সহ অন্যজনদেরকে হেনস্থা করলো, সেই জনগণকেও সরকার বুঝালো যে তোমরা যা করেছো তা ঠিকই করেছো। যারা সেখানে মব সৃষ্টি করেছে, ওরা যে অপরাধ করেছে, ওরা যে অন্যায় করেছে, এটা তো সরকার বলেইনি, বরং সরকার যারা মবের শিকার হয়েছে, যারা ভিকটিম, তাদেরকে গ্রেপ্তার করে সরকার ওই মবকারীদেরকে উৎসাহ দিয়েছে। সরকারের এই বেআইনি গ্রেপ্তার সরকারের ব্যাপারে এমন একটা ধারণা দেয় যে সরকারের বিশাল অংশ মনে করে যে তারা 71 সালের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। প্রকৃতপক্ষে এই 16 জনকে সরকারের গ্রেপ্তার করার কারণে আওয়ামী লীগের পক্ষ থেকে এটা প্রতিষ্ঠিত করতে সুবিধা হবে যে এই সরকার মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী। এবং পুলিশ এই 16 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ফৌজদারি মামলা দায়ের করেছে এবং আদালত জামিন নিষিদ্ধ করে কারাগারে প্রেরণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে অভিযোগটা কি? অভিযোগটা কেবলই হাস্যকর একটা অভিযোগ। অভিযোগ হচ্ছে মানে এফআইআর এ বলা হয়েছে যে লতিফ সিদ্দিকী এবং বাকি 16 জন একটি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে অন্যদেরকে উস্কে দেওয়ার জন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। এবং এটি স্পষ্টতই একটি সরাসরি রাষ্ট্রীয় মিথ্যা, যা আওয়ামী লীগের আমলে পুলিশের মুখ থেকে আমরা এই ধরনের মিথ্যা কথা হর হামেশাই শুনতাম। যখন আওয়ামী লীগ, বিএনপি বা জামাতের সভা সমাবেশ ভণ্ডুল করত এবং তাদের গ্রেপ্তার করত, তখন আওয়ামী লীগের পুলিশও ঠিক একই কথা বলতো। কেউ কি আমাকে বলতে পারেন যে আওয়ামী সরকারের আমলে পুলিশের দায়ের করা জালিয়াতি মামলা এবং এই মামলার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কোনো পার্থক্য নেই। এবং এই ধরনের রাষ্ট্রীয় প্রতারণামূলক মামলার বিরুদ্ধে আদালতও কিন্তু একই ভূমিকা পালন করতেছে। আদালত ঠিক হাসিনার আমলেও জামিন দিত না, এই আমলেও আদালত জামিন দিচ্ছে না। তার মানে আদালতও রাষ্ট্রীয় এই সব প্রতারণামূলক মামলাকে প্রশ্রয় দিচ্ছে। নিঃসন্দেহে এমন অনেক রাজনৈতিক শক্তি আছে বা গোষ্ঠী আছে যারা আসলেই কিন্তু সরকারকে অস্থিতিশীল করতে চায় এবং তারা নির্বাচন বাতিলের উপায় চায়, কিন্তু এই 16 জনের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম করার কোনো সলিড প্রমাণ নাই। বড় ধরনের হামলা ও সহিংসতার আশঙ্কা করছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো। শিক্ষা প্রতিষ্ঠানের পর তৈরি পোশাক কারখানায় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন কারখানা কর্মী। জাকপার সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়েছে সন্ত্রাসীরা। রাজধানীতে পুলিশের উপর আক্রমণ করেছে কিশোর গ্যাং। দুর্গাপূজার আয়োজন শুরু হতে না হতেই গাইবান্ধায় প্রতিমাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চলমান মব সন্ত্রাসের মধ্যে সংঘাতময় দেশে এসব ঘটনায় তৈরি হয়েছে নতুন উদ্বেগ। আবার ডাকসু নির্বাচন ঘিরে অনিশ্চয়তা এবং এক নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। একের পর এক এমন রক্তক্ষয়ী ও সহিংসতার ঘটনার মধ্যে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো সহসাই বড় আকারে মাঠে নামতে পারে এমন খবর আছে গোয়েন্দাদের কাছে।
সব মিলিয়ে গোয়েন্দাদের আশঙ্কা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। সে কারণে কন্ট্রোল রুম থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকার বার্তা পেয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশের পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভা শেষে এমন বার্তা দেওয়া হয়েছে। গত 28 আগস্ট থেকে সরকার ও প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিস্থিতি। প্রশ্ন হলো, কেন এমন নিয়ন্ত্রণহীন অবস্থা? কেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলের প্রতিটি দিন এমন অস্থিরতা অনিশ্চয়তার মধ্যে দিন পার করতে হচ্ছে বাংলাদেশের? পুলিশের সূত্রগুলো বলছে, নির্বাচন নিয়ে রাজনৈতিক অবিশ্বাস বেড়ে যাওয়ায় সহিংস ঘটনা আরও বাড়তে পারে। থানা থেকে লুট হওয়া অস্ত্রের ব্যবহার এবং জেল পলাতক জঙ্গিদের দিক থেকে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়ে গেছে। এমন পরিস্থিতিতে দিকবিদিক শূন্য হয়ে পড়েছেন অধ্যাপক ইউনূস ও তার ঘনিষ্ঠজনরা। একটি পক্ষ নির্বাচন বানচাল করতে চায়, এমন রব তুলে যে আর কাজ হবে না সেটিও বুঝে গেছে তারা। তার কারণও বেশ চমক জাগানো। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 28 আগস্ট বুয়েটের শিক্ষার্থীদের উপর ব্যাপক লাঠিচার্জ করেছিল পুলিশ। তারপর দিন জাতীয় পার্টির অফিসে মব সন্ত্রাস করতে যাওয়ায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বেদম মার দেয় সেনা ও পুলিশ। এমন লাঠিচার্জে সরকার মিত্রদের কাছে মুখ রাখতে গিয়ে সেনাবাহিনীর লাইন অফ অ্যাকশনের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিল। সরকারি মিত্ররা প্রকাশ্যে সেনাবাহিনী ও সেনাপ্রধানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। সেনা সদরের সাথে যমুনার দূরত্ব তাতে আরও বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে সেনাপ্রধানের সাথে বৈঠকের খবরে বিবৃতি দিয়েছে সরকার, কিন্তু মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। সরকারের দুজন সিনিয়র উপদেষ্টা বলেছেন, গত বছরের আগস্টের শুরুতে সেনাবাহিনী একই ধরনের বিবৃতি দিয়েছিল। গত বছরের 23 আগস্ট সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান শেষে বলা হয়েছিল, যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সব সেনা সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।